সেই দর্শকবৃন্দ, আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির প্রতি শনিবারের আইন বিষয়ক অনুষ্ঠান আইন অধিকারে পরবর্তী 90 মিনিট আমি আবু রেজা আপনাদের সাথে থাকব। এই অনুষ্ঠানে আমরা ব্রিটেনের বিভিন্ন আইন, বিশেষ করে ইমিগ্রেশন, অ্যাসাইলাম, ফ্যামিলি ল, হিউম্যান রাইটস নিয়ে কথা বলে থাকি। এই আলোচনায় আপনারাও যোগ দিতে পারেন। টেলিভিশনের পর্দায় যে নাম্বারটা দেখছেন সেই নাম্বারে রিং করে সরাসরি আমার সাথে কথা বলতে পারেন। আইনের ব্যাপারে যদি কোনো প্রশ্ন থেকে থাকে, কিছু জানার থেকে থাকে, আপনারা আমাকে প্রশ্ন করে এ বিষয়ে জানতে পারেন। আমার যথাসাধ্য সম্ভব আমি আপনাদের উত্তর দিতে চেষ্টা করব। তবে একটা কথা মনে রাখবেন, এই অনুষ্ঠানে আমরা যে পরামর্শ দিই সেটাকে একটা প্রাথমিক ধারণা হিসাবে ব্যবহার করবেন, কারণ আমরা আপনাদের কোনো কাগজপত্র দেখতে পাচ্ছি না, বা আপনাদের সাথে বসে কথা বলে বিভিন্ন সম্পূরক পরিপূরক প্রশ্ন করে পুরো কেসটা নিয়ে একটা সম্যক ধারণা অর্জন করারও কোনো সুযোগ আমাদের নেই। তো আমাদের পরামর্শকে একটা গাইডেন্স হিসেবে ধরে নেবেন। অভিজ্ঞ কোনো আইনজীবীর পরামর্শের কিন্তু কোনো বিকল্প নাই। যা হোক, আপনারা সবাই যে যেখানে আছেন আশা করি ভালোই আছেন। ব্রিটেনে এখনও প্রচণ্ড তাপদাহ চলছে, অনেক গরম। আমরা দেখছি যে ঠিক গরম চলে যাওয়ার কোনো লক্ষণ দেখতে পাচ্ছি না, এবং প্রায়শই দেখি যে পাবলিক ট্রান্সপোর্টে আমাদের দেখেছি যে এসির ব্যবস্থা নাই। সবচেয়ে মজার ব্যাপার, যখন আমি প্রথম এদেশে আসি দীর্ঘদিন আগে, এদেশের লোকেরা ফ্যান জিনিসটা কি, যে পাখাটা কি, এটা তারা বুঝতো না। এসির তো প্রশ্নই ওঠে না। আজকে দেখেন প্রায় সব বাসাতেই অন্তত স্ট্যান্ড আলা ফ্যান বা টেবিল ফ্যান আমরা ব্যবহার করছি। তো কীভাবে গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য পৃথিবীর এই পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি। যাই হোক, আমরা মূল অনুষ্ঠানে ফিরে যাই। আপনারা জানেন যে ব্রিটেনে আমাদের নতুন প্রধানমন্ত্রী নিয়োগ হয়েছেন, অ্যান্ডি বারহাম। উনি বিভিন্ন পরিবর্তন আনবেন। অনেকেই মনে করেন যে উনি হয়তো বা ইমিগ্রেন্টদের জন্যে হয়তো কিছু ভালো খবর নিয়ে আসবেন। আসলে সমস্যাটা অনেক জটিল। আমরা ইমিগ্রেন্ট বা যারা অ্যাসাইলাম সিকার, তাদের সমস্যাগুলো কিন্তু খুব জটিল। আমি দীর্ঘদিন এই বিষয়ে কাজ করে যেটা আমার ধারণা হয়েছে যে যারা এদেশে আসেন, এসে রাজনৈতিক আশ্রয় চান বা প্রোটেকশন চান, এদের মধ্যে একটা বড় অংশই কিন্তু আসলে আমরা যেটাকে বলি যে জেনুইন অ্যাসাইলাম সিকার নয়। তারা একটা সুযোগের সদ্ব্যবহার করছেন এদেশে ভালো একটা জীবনের জন্য। দেখবেন পৃথিবীর যে প্রান্তেই যুদ্ধ হচ্ছে বা গৃহযুদ্ধ হচ্ছে, সেই প্রান্ত থেকেই হাজার হাজার মানুষ এদেশে আসে। এই মুহূর্তে যেমন আমরা দেখছি যে সুদান, ইয়েমেন, এমনকি লিবিয়া থেকে লোকেরা আসছে। এর আগে আমরা দেখতাম প্রচুর আফগানিরা এদেশে আসে এক সময়। বিশেষ করে তালেবান আবার ক্ষমতায় নেওয়ার পরে আমরা দেখেছি যে ব্রিটিশ গভর্নমেন্ট একটা বেশ একটা সহনীয় একটা, কিংবা একটা বলবো যে ভালো একটা পদক্ষেপ নিয়েছিলেন, যে তারা একটা কোটা করে দিয়েছিলেন যে 5,000 না 10,000 লোককে তারা ভিসা দেবে। তারপর অনেক বেশি, এছাড়া অনেক বেশি মানুষ থাকার অনুমতি পেয়েছে, এবং এই অ্যাটিটিউডটা আমরা বলবো অনেকটা রিল্যাক্স ছিল। জানি না এটার পিছনে ব্রিটিশ সরকারের কোনো কী বলবো যেটাকে আমরা বলি গিল্টি মাইন্ড, তাদের এরকম কোনো অপরাধী কোনো মন এ ব্যাপারে কাজ করেছে কি না। কারণ তারা আমেরিকার সাথে একসাথে যোগসাজশ হয়ে আফগানিস্তানে যেভাবে ধ্বংসলীলা চালিয়েছে, একটা সময় বলা হতো যে কাবুলের একটা বিল্ডিং, একটা ইমারতও নাই যেটা অখ্যাত আছে। হয়তো সেটার কারণে তাদের মনে একটা অপরাধী একটা ভাব ছিল, সেই কারণেই তারা প্রচুর আফগানিকে তারা থাকার অনুমতি দিয়েছিল। এমনকি আমরা দেখেছি আমার বহু আফগান ক্লায়েন্ট যাদের কেস অ্যাপিলে পর্যন্ত নাকচ হয়ে গিয়েছে, এদেরকে দিয়ে আবার ফার্দার সাবমিশন করলে কিছুই সেখানে বলার ছিল না। খালি বলার কথা ছিল যে তালেবান এখন দেশ নিয়েছে, এরা সবাই কিন্তু অ্যাসাইলাম পেয়ে গেছে। তারপরে আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন ক্ষেত্রে অ্যাসাইলাম পেয়েছে এমন ব্যক্তি যারা হয়তো এই দেশে অন্য কোনো ভিসাতে দেশে এসেছিলেন, এবং তারপরে তারা অ্যাপ্লাই করেছে, এবং তাদেরকে মূল ইন্টারভিউ না করে শুধুমাত্র স্ক্রিনিং ইন্টারভিউ করে তারা আফগানি কিনা এই
ব্যাপারটা নিশ্চিত হওয়ার পরে তাদেরকে তারা ভিসা দিয়েছে। এমনও ঘটনা আমরা এর আগে দেখেছি, যখন সিরিয়াতে গৃহযুদ্ধ চলেছিল, আমারই এক ক্লায়েন্ট আমি দেখেছিলাম যে ভয়ে তার মূল ইন্টারভিউতে যায়নি, একেবারেই যায়নি, স্ক্রিনিং ইন্টারভিউ করেছে, পরে আর সে যায়নি, লুকিয়ে লুকিয়ে থাকতো। তারপরে আমার তার সাথে আর কোনো যোগাযোগ নাই, কারণ সে আমার সাথেও আর কোনো কন্ট্যাক্ট রাখেনি। একদিন দেখি আমার কাছে হোম অফিস থেকে চিঠি এসেছে যে তাকে তারা গ্রান্ট দিচ্ছে, তাকে অ্যাসাইলাম দিয়ে দিয়েছে। কিন্তু আমি এখন সেই অ্যাসাইলাম সিকারকে কোথায় পাবো, কারণ সে তো বিলকুল গায়েব হয়ে গেছে। তো এই ধরনের বিভিন্ন পলিসি থাকার কারণে মানুষের মনে যেটা হয়, স্বাভাবিকভাবেই মানুষের মনে একটা ধারণা হয় যে অ্যাসাইলাম পাওয়া বোধহয় খুব সহজ, অতএব আমি যাব, আমি গেলেই অ্যাসাইলাম হবে। যেমন আমি এই মুহূর্তে একজন আফগান ক্লায়েন্টকে নিয়ে ডিল করছি, তার চাচা, তার মামা, তার 2 ভাই সবাই এদেশে, এবং দেখা গিয়েছে তার চাচা আগে এসে অ্যাসাইলাম ক্লেম করে, পরবর্তীকালে একটা সময় উনি ব্রিটিশ নাগরিকত্ব পান, পাওয়ার পরেই উনি আফগানিস্তানে চলে যান। যখন আফগানিস্তানে সরকারের পতন হচ্ছে, আশরাফ ঘানির সরকার পতন হচ্ছে, তালেবান তারা ক্ষমতা নিচ্ছে, তখন বহু লোক কিন্তু পালিয়ে গিয়েছিল। আমরা দেখেছি যে কীভাবে প্লেনের ডানা ধরে মানুষ ঝুলছিল। তো উনি এই শুধু এখানে ওনার অনেক আত্মীয় স্বজনকে দেশে নিয়ে আসেন। আমরাও জানি অনেকেই তাদের আত্মীয় স্বজন, এমনকি তাদের গ্রামের লোকদেরকেও নিজের ছেলে পরিচয় দিয়ে 8-10জনকে নিয়ে এদেশে এসে গেছেন। এদেরকে কিন্তু এয়ারপোর্টে একটা হাতে লেখা পাস দেওয়া হয়েছে, পরবর্তীকালে এরা সবাই অ্যাসাইলাম পেয়েছে। এই ধরনের যেটাকে আমরা বলি আনকন্ট্রোল অ্যাটিটিউড হওয়ার কারণে কি হয়, যে মানুষের মনে একটা ধারণা জন্ম হয় যে আমি ব্রিটেনে গেলেই বোধহয় অ্যাসাইলাম পাবো। এবং আমরা দেখেছি যে যারা অনেক ডিজার্ভিং, যাদের আসলে অ্যাসাইলাম পাওয়া উচিত, এমন অনেকেই কিন্তু অ্যাসাইলাম থেকে বঞ্চিত হচ্ছে। এবং সেই কারণে আমরা কি দেখছি, এদেরকে নিয়ন্ত্রণ করার জন্য বারে বারে কঠোর থেকে কঠোরতম বিভিন্ন ব্যবস্থা সরকার নিচ্ছে। কিন্তু এই ধরনের ব্যবস্থাগুলো না নিয়ে যদি প্রথম থেকেই সুপরিকল্পিতভাবে যদি প্রত্যেকটা কেসকে অ্যাসেস করা হতো, তাহলে কিন্তু হয়তোবা আজকে এই ধরনের পরিস্থিতি আমরা দেখতাম না। আমরা দেখতে পাচ্ছি একটা সময় 2005 সালের আগে যারা অ্যাসাইলাম সিকার ছিলেন, তারা কিন্তু অ্যাসাইলাম পেলে সরাসরি ইনডেফিনিট লিভ টু রিমেন পেতেন, তারপরে 5 বছর পরে তারা অ্যাপ্লাই করে নাগরিকত্ব পেতেন। সেখান থেকে 2005-এ আমরা দেখলাম এটাকে কমিয়ে করা হলো কি 5 বছরের রিফিউজি লিভ দেওয়া হবে। এরপরে তারা কি করবে, তারা পার্মানেন্ট সেটেলমেন্ট দেবে। এরপর আমরা দেখলাম পার্মানেন্ট সেটেলমেন্ট দিল, তারা বলল ওই স্টেজে তারা অ্যাক্টিভলি রিভিউ করবে, দেখবে তাদের দেশের পরিস্থিতি কি, এখনও প্রোটেকশন পাওয়ার দরকার আছে কি না, যেটার কারণে হয়তোবা এই অ্যাক্টিভ রিভিউ করার কারণে আমাদের বাংলাদেশের যেহেতু একটা বড় রাজনৈতিক পরিবর্তন হয়ে গেছে, যারা আগে 2024-এর আগে যারা বিএনপি কিন্তু বা জামাত ইসলামীর সদস্য ছিলেন বা সমর্থক ছিলেন, এবং যারা মনে করতেন যে আওয়ামী সরকার তাদের উপরে জুলুম নির্যাতন করবেন, এবং এটার ভিত্তিতে যারা অ্যাসাইলাম পেয়েছেন, হয়তোবা 5 বছর পরে সেটেলমেন্টের সময় অনেকেরই হয়তোবা সেটেলমেন্ট নাও হতে পারে। আমি জানি না কি হবে, আমি চাই যাদের সেটেলমেন্ট হোক, কিন্তু এই ব্যাপারটা একটু মনে রাখতে হবে। তারা বলতে পারে তোমার দেশের অবস্থার পরিবর্তন হয়েছে। আমরা এই ঘটনা আমরা দেখেছি জিম্বাবুয়ে, এমনকি সোমালিয়ানদের ক্ষেত্রে তারা বলে যে এখন তো আর আল শাবাব তারা তো আর ক্ষমতায় নাই। যেহেতু আল শাবাব ক্ষমতায় নাই, বা তারা যেখানে তোমাকে পাঠানো হবে সেটা হচ্ছে মোগাডিশুতে আল শাবাবের কোনো রকমের এরকম ইনফ্লুয়েন্স নাই। সেক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি অনেকের ক্ষেত্রে 5 বছরের পরে সেটেলমেন্টে দেওয়া হচ্ছে না। একই ধরনের ঘটনা আমরা শুনেছি জিম্বাবুয়ের ক্ষেত্রে তারা বলে যে রবার্ট মুগাবে সেই ডিক্টেটর, সেই একনায়ক, তিনি তো এখন আর বেঁচে নেই, অতএব সেখানে আর তোমার পরিবর্তন। আবার যেমন আগে বিভিন্ন দেশে যেখানে অনেক সহজেই আমরা দেখতাম ভিসা হতো, অ্যাসাইলাম হতো, যেমন ইরাক, সাদ্দাম হোসেনের থেকে যারা পালিয়েছিল ওই সময় দেখতাম প্রায় সবাই অ্যাসাইলাম পেতেন। পরবর্তীকালেও যখন সেখানে আমরা দেখলাম যে ইসলামিক স্টেটের ফোর্সরা ছিল, তখন অনেক অ্যাসাইলাম পেতেন। এখন দেখা যাচ্ছে যেটা অনেক কমে গেছে। তারা বলছে যে ইরাকে মোটামুটি শান্তি ফিরে এসেছে। এই মুহূর্তে আমরা ইরাকের যারা কুর্দিশ বংশোদ্ভূত তাদেরকে ছাড়া অন্যদিকে আমরা দেখছি অ্যাসাইলাম দেওয়ার আর অনেকটা কমে গেছে।
একই রকমভাবে আমরা জানি যে অ্যাসালামের ক্ষেত্রে এই দেশে কতগুলো দেশ তারা একটা লিস্ট একটা তালিকায় আছে, বলা হয়েছে যে এই তালিকাতে যারা আছেন এই তালিকাকে তারা সেফ লিস্ট বলছেন, যে এই দেশে তেমন কোনো ঘটনা ঘটছে না। যেমন আমরা বলতে পারি ইন্ডিয়া, ব্রাজিল, এই সমস্ত দেশে আরও অনেক দেশ আছে এই দেশগুলিতে, এমনকি একসময় বাংলাদেশও লিস্টে ছিল। একজন কলার যুক্ত হচ্ছেন। হ্যালো কলার। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন সবাই? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো? আমি ভালো আছি। আমি জানতাম সেইরা ওই যে কয়েক মাস আগে টিভির বাজে দেখছিলাম ই ভিসা রাইটে ভোট ব্রিটিশ লাগতো না, তো এইটার কতখান সত্যি আর কি জিনিস আপা, আমি আপনার কথা বুঝতে পারছি না। ওই জন্য ই ভিসা লাগানি লাগে। জি ও রাইটে রাইটে ভোট 83 লো রাইটে ভোট যারা এরা লাগতো না, আর ব্রিটিশ লাগতো না, আর অন্য অন্য ধরনের আপনি যদি ব্রিটিশ নাগরিক হন তাহলে তো আপনার ই ভিসা লাগার কোনো কারণই নাই। আমি তো যারা যারা রাইট অফ অ্যাবোটে আছে তারাও কিন্তু ব্রিটিশ নাগরিক, তো ব্রিটিশ নাগরিকদের জন্য ই ভিসা দরকার নাই। এছাড়া যারাই আছে, এমনকি ইনডিফিনিট লিভ নিয়ে যারা আছেন তাদেরও কিন্তু ই ভিসা করাতে হবে, কারণ এখন যেহেতু আর ওই ভিসা কার্ডটা নাই। আচ্ছা ওকে আচ্ছা ওকে, ভালো থাকেন, ধন্যবাদ। ভালো থাকেন। জি, তো আমরা যেটা বলছিলাম যে সেফ লিস্ট যেটাকে আছে, এই সেফ লিস্ট আছে একটা যেটা যেটা ন্যাশনালিটি ইমিগ্রেশন অ্যান্ড অ্যাসাইলাম অ্যাক্ট 2002-তে সেকশন 94-এ একটা লিস্ট দেওয়া আছে যে এই দেশ থেকে যদি কেউ এসে অ্যাসাইলাম চায় তবে সেই অ্যাসাইলাম ক্লেমগুলিকে তাদের কি করতে হবে, সার্টিফাই করতে হবে। সার্টিফাই করে বলতে হবে কি, ক্লিয়ারলি আনফাউন্ডেড। তো একসময় আমাদের বাংলাদেশেও কিন্তু এই লিস্টে ছিল, কিন্তু ওই সময় বিএনপি ক্ষমতায় ছিলেন বাংলাদেশে এবং আওয়ামী লীগ বিরোধী দলে ছিলেন। আওয়ামী লীগের সাবেক অর্থমন্ত্রী শাহ কিবরিয়া উনি আততায়ীর হাতে নিহত হন। এরপরে এখানে চরম ক্যাম্পেইন করলো এবং ক্যাম্পেইনে বলা হলো বাংলাদেশ কোনোভাবেই সেফ নয়। তখন জাকির হোসেন নামে একটা কেসে হাইকোর্ট রায় দিল যে না, এই ধরনের যে হত্যাকাণ্ড হচ্ছে এর কারণে বাংলাদেশ সেফ না। এই কারণে বাংলাদেশকে এই সেফ কান্ট্রি লিস্ট থেকে বার করে দেওয়া হয়। তো এর ফলে বাংলাদেশের কেসগুলি তারা ইন জেনারেল তারা সার্টিফাই তারা করেনি, কিন্তু এরপরেও আমরা দেখেছি টাইম টু টাইম বিভিন্ন কেসকে তারা সার্টিফিকেট দেয়। সার্টিফিকেট দিয়ে বলে এই কেসটা হচ্ছে ক্লিয়ারলি আনফাউন্ডেড তারা বলে। সেক্ষেত্রে কী হয়, অ্যাপিলের কোনো রাইট থাকে না। তো বাংলাদেশ থেকে আমরা এখন দেখতে পাচ্ছি যে সরকারের পতন হওয়ার পরে 2024 সালের 5ই আগস্ট তৎকালীন আওয়ামী লীগ সরকারের পতন হওয়ার পরে এখন দেখা যাচ্ছে বাংলাদেশ থেকে অ্যাসাইলামের গ্রান্টের সংখ্যা অনেক কমে গেছে। বিশেষ করে রাজনৈতিক অ্যাসাইলাম যেগুলি হয় সেগুলি এখন অনেক কমে গেছে এবং অনেকে এখন আওয়ামী লীগের সদস্য বা তাদের সিম্প্যাথাইজার হিসেবে যারা অ্যাসাইলাম ক্লেম করেছে তাদেরও অনেকেরই কিন্তু অ্যাসাইলাম নাকচ হয়ে যাচ্ছে। এই গ্রাউন্ডে তারা বলছে যে বাংলাদেশ সরকার আওয়ামী লীগের সাধারণ কর্মীদেরকে ধরে টর্চার করছে, এরকম কোনো কথা নাই। বাংলাদেশে একটা মত প্রকাশের স্বাধীনতা আছে এবং যাদের বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে এদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আছে, সেটা সুতরাং এটাকে পারসিকিউশন নয়, এটা প্রসিকিউশন। এর অর্থ এই না যে এখন কেউ আওয়ামী লীগ করেন বলে ক্লেম করলে অ্যাসাইলাম পাবেন, এখনও পেতে পারেন, অবশ্যই পেতে পারেন, না পাওয়ার কোনো কারণ নেই। আমাদের অনেকেই আওয়ামী লীগের সমর্থক বা আওয়ামী লীগের কার্যকলাপের সাথে জড়িত হওয়ার জন্য পেয়েছেন, কিন্তু দেখাতে হবে তার কার্যকলাপের লেভেলটা কি, তারা কি কোনো উচ্চ পর্যায়ের কেউ ছিলেন নাকি একদম লো লেভেল। যারা থাকেন লো লেভেল তাদেরকে ওরা বলবে যে এদের ব্যাপারে সরকারের ইন্টারেস্ট নাই, এদের বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগ নাই, আর অভিযোগ থাকলেও উকিল লাগায় তিনি ফাইট করতে পারবেন। তো এই জন্যে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ থেকে এই ধরনের অ্যাসাইলামগুলি এখন আর সফল হচ্ছে না, খুব কমই সফল হচ্ছে। তবে আমরা দেখি যে এখনও বাংলাদেশ থেকে আমরা দেখি যে আমরা যেটাকে বলি যে যারা নাস্তিক
বা যারা ধর্ম থেকে বেরিয়ে গেছে, ধর্মত্যাগী, এবং যারা মূল ধর্ম বাংলাদেশের ইসলামকে যারা আক্রমণ করে লেখালেখির মাধ্যমে, বক্তব্যের মাধ্যমে, এদের থেকে কিন্তু এখনও অ্যাসাইলাম পাচ্ছে, মানুষ পেতে পারে। আর যারা সমকামীটা যেহেতু এখনও বাংলাদেশে একটা বড় সমস্যা, আইন অনুযায়ী এটা নিষিদ্ধ, এবং আমরা জানি যে বাংলাদেশে এখন পর্যন্ত প্রায় 6-7 জন মানুষ বোধহয় নিহত হয়েছেন, এবং অনেকের পরে অ্যাটাক হয়েছে। এই কারণে আমরা দেখি যে এখনও সমকামী হিসাবে বাংলাদেশ থেকে দরখাস্ত করলে এই দরখাস্তগুলো সফল হচ্ছে বা হতে পারে। যদিও আপনারা অনেকেই জানেন যে একটা বিবিসি একটা ডকুমেন্টারিতে তারা দেখিয়েছে যে পাকিস্তান বা বাংলাদেশ থেকে যারা সমকামী হিসাবে দরখাস্ত করে, এদের অনেকেই কিন্তু আসলে ভুয়া অ্যাপ্লিকেশন করে, এবং এ ব্যাপারে আমরা জানি যে তদন্ত হচ্ছে, এবং তদন্ত করে জানি না কী ফলাফল তারা পাবে। তবে আমি সবসময় যেমন এই চ্যানেলে বলে থাকি, আজকেও বলবো যে অ্যাসাইলাম শুধুমাত্র তাদেরই জন্যে যাদের দেশে গেলে বিপদ হবে, যাদেরকে দেশে গেলে যাদের ব্যক্তিগত নিরাপত্তা বা অধিকার যাদের ক্ষুণ্ণ হবে, হুমকির সম্মুখীন হবে, হয় সেই ভয়টা রাষ্ট্র থেকে আসছে অথবা রাষ্ট্রের বাইরের কোনো শক্তি থেকে আসছে, সেটা এত শক্তিশালী যে রাষ্ট্র সেই শক্তি থেকে তাকে রক্ষা করতে পারবে না, তাদেরই জন্য কিন্তু অ্যাসাইলাম। আজকে আমরা দেখতে পাচ্ছি আমাদের কমিউনিটি অনেকে মনে করে অ্যাসাইলাম বোধহয় এদেশে থাকার আরেকটা ব্যাপার। আমরা বিশেষ করে পাকিস্তানি, বাংলাদেশি, ভারতীয় দেখি যে প্রায় এই ধরনের চিন্তাভাবনা করে। যেমন গতকালই আমার কাছে একজন ফোন করেছিলেন, তিনি স্ত্রী নিয়ে, পুত্র নিয়ে এদেশে আছেন। প্রথমে ছিলেন স্টুডেন্ট হওয়ার পরে সেখান থেকে গ্র্যাজুয়েট রুট, যেটা আগে বলা হতো পোস্ট স্টাডি ওয়ার্ক, সেই রুটে আছেন। 3.5 বছর এদেশে হয়ে গেছে। এখন তিনি বলছেন দেশে যেতে চাই না, 3-3.5 বছর হয়ে গেছে, আমি অ্যাসাইলাম করতে চাই। তাকে আমি সরাসরি জিজ্ঞাসা করলাম, আপনার কি অসুবিধা আছে? তিনি আমার পাকিস্তানি, যে আপনি পাকিস্তানে ফিরে গেলে আপনার কি অসুবিধা হবে? তা বলে যে আমি আমার পরিবারকে না জানিয়ে আমি বিয়ে করেছি, এটা তারা মেনে নেবে না। তা আমি বলে, দেখুন, আপনাকে তো আপনার পরিবারের কাছে যাওয়ার কোনো প্রয়োজন নাই। পাকিস্তান অনেক বড় দেশ, 24-25 কোটি লোক বাস করে, 3,39,000 বা তার চেয়েও বড় বর্গমাইলের একটা দেশ। আপনি কেন সেখানে গিয়ে অন্য কোথাও গিয়ে থাকতে পারবেন না? পরিবার সাথে আপনাকে থাকতে হবে এমন কোনো কথা নাই। আপনি প্রোটেকশন আপনি পাবেন না। তাছাড়া আপনার পরিবার আপনার জন্য কিছু করতে গেলে আপনি পুলিশের কাছে গেলে কেন আপনি পুলিশের কাছ থেকে আপনি নিরাপত্তা পাবেন না? কোনো দেশেরই পুলিশ 100% নিরাপত্তা দিতে পারে না। এই দেশের মতো দেশেও আমরা দেখি যে 400-র মতো মানুষ খুন হয় প্রতি বছর। আমেরিকাতে অনেক বেশি। আমেরিকাতে বোধহয়, আমি জানি না এক্স্যাক্টলি কত, বা বিভিন্ন জায়গায় লেখা আছে যে 26 থেকে 34 হাজারের মতো লোক প্রতি বছর মার্ডার হয়। এটা একটা বিশাল ব্যাপার। তো সেখানেও তো তারা ওইভাবে নিরাপত্তা দিতে পারে না। কারণ কেউ বলবে যে আমেরিকাতে এই মানুষের নিরাপত্তা নাই, অতএব আমেরিকা থেকে এখানে এসে অ্যাসাইলাম পাওয়া যাবে। তো এটা কিন্তু মনে করার কারণে এটা একটা বিরাট ব্যাপার। আপনাদেরকে মনে রাখতে হবে যে অ্যাসাইলাম আর একটা পদ্ধতি না। আগে যেটা অনেকে মনে করতো যে অ্যাসাইলাম করলে হয়তো আমি এসেছিলাম যে স্টুডেন্ট, আমার কাজের রাইটটা থাকে, তাহলে আমি অ্যাসাইলামের সিদ্ধান্ত আসতে অ্যাসাইলাম অ্যাপিল আসতে সব মিলে 3-4 বছর থাকা যাবে। এই 3-4 বছর ধরে আমি ধুমসে কাজ করব। কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি অনেক ক্ষেত্রেই আপনি অ্যাসাইলাম ক্লেম করার পরে 1-1.5 মাসের মধ্যে আপনার ইন্টারভিউ হয়ে 2 থেকে 3 মাসের মধ্যে আপনার ডিসিশন এসে যাচ্ছে। এবং অনেক ক্ষেত্রে আমরা দেখছি যে আগে কাজের রাইট থাকলেও ডিসিশন পাওয়ার পরে কিন্তু কাজের রাইট অনেক ক্ষেত্রেই তারা নিয়ে নিচ্ছে। আগে একটা সময় ছিল যে অ্যাসাইলাম ক্লেম করলে আগের যে ভিসাটা অটোমেটিক্যালি কার্টেল হতো। এখন যে কোনো কারণেই হোক, হোম অফিসের তাদের মহানুভবতাই হোক, যাই হোক, আমরা দেখতে পাই যে অনেক ক্ষেত্রেই অ্যাসাইলাম চাইলেও তারা আগের ভিসাটা কন্টিনিউ করে। বিশেষ করে স্টুডেন্টের ক্ষেত্রে আমরা দেখেছি যে আগের ভিসাটা কন্টিনিউ করে, যদিও 20 ঘন্টা কাজের অনুমতি থাকলেও কে বা সেটা তোয়াক্কা করে ধুমসে 60-70 ঘন্টা মানুষ কাজ করে যাচ্ছে। একই রকমভাবে যারা ওয়ার্ক পারমিটে ছিলেন কোনোদিনই তারা কাজের কোনো সুযোগ পাননি,
কারণ ওয়ার্ক পারমিট হয়তো বা সঠিক ছিল না। তারপরে তারা কিন্তু কাজের অধিকার পান এবং তারা দেখা গিয়েছে যে এরকম অনেকগুলো 2-3টে জব তারা কিন্তু করে যাচ্ছেন। এবং এটা কতটা তাদের জন্যে প্রযোজ্য আমরা জানি না, কারণ ওয়ার্ক পারমিট হোল্ডারদের কিন্তু তারা যে এমপ্লয়ারের জন্য তাদের পারমিশন ছিল সেই এমপ্লয়ারের জন্যই তাদের কাজ করার কথা। সাপ্লিমেন্টারি 20 ঘন্টার একটা ব্যবস্থা আছে, কিন্তু আপনি যদি মূল কাজটা না করেন তো সাপ্লিমেন্টারি 20 ঘন্টা কাজ আপনি কী করে করবেন। আমরা এর মধ্যে বেশ কয়েকটা কেসে আমরা দেখেছি যে এই সাপ্লিমেন্টারি ওয়ার্ক করতে গিয়ে লোকে ধরা খেয়েছে এবং অনেক সমস্যার জন্ম দিয়েছে। তো যাই হোক, আমরা এই বিষয়ে আমরা কথা বলি। আজকে আমাদের হয়তো অল্প কিছু আপডেট আছে, সেই আপডেট নিয়ে আমরা কথা বলবো। একটা আপডেট যেটা আমরা দেখতে পাচ্ছি যে জাতিসংঘের এক্সপার্ট থেকে তারা বলেছে যে এই যে বর্তমানে আমরা বোধহয় একটু ব্রেকে যেতে হবে, ব্রেক থেকে এসে আমরা 2-3টা আপডেট নিয়ে কথা বলবো। একটা হচ্ছে যে এই যে ইমিগ্রেশনের ব্যবস্থা টাইট করার জন্যে অ্যাসাইলাম সিকাররা কীভাবে এফেক্টেড হচ্ছে, এটা নিয়ে ইউনাইটেড নেশনস এক্সপার্ট তারা তাদের মতামত দিয়েছেন। কিছু আইনের বিভিন্ন ধারা বা বিভিন্ন ধরনের যে সমস্ত সমস্যা আমরা দেখছি, আইনে যে পরিবর্তন নিয়ে কথা হচ্ছে সেটা নিয়ে কথা বলছিলাম। তা আমরা আসুন আমরা কথা বলি। আমরা ইউনাইটেড নেশনসের একটা এক্সপার্টের রিপোর্ট নিয়ে কথা বলছিলাম, যে এই রিপোর্টে তারা উদ্বেগ প্রকাশ করেছে যে বর্তমান গভর্নমেন্টের যে মাইগ্রেশন পলিসিটা খুব স্ট্রিক্ট হয়ে গেছে, এটাতে যেন এই যে এমন কিছু না করে যার জন্য যারা টর্চার নির্যাতনের যারা শিকার তাদেরকে যেন তাদের দেশে, যে দেশ থেকে তারা টর্চারের সম্মুখীন হয়েছেন সেখানে যেন তাদেরকে তারা ফেরত না পাঠায়। এটা অবশ্যই একটা উদ্বেগের কথা। কিন্তু আমরা যেটা দেখলাম যে সমস্যা যেটা ব্রিটিশ গভর্নমেন্ট দেখছে বা ব্রিটিশ ইমিগ্রেশন সার্ভিস দেখছে, যে ইমিগ্রেশনের ব্যাপারে প্রপারলি অ্যাসেসমেন্ট না হওয়ার কারণে অনেক সময় আমরা দেখি যে একেবারে মানে যেটাকে বলি যে ঝুড়ি ঢেলে আর কি মানুষকে দেওয়ার মতো সেভাবে মানুষ অ্যাসাইলাম পেয়েছেন, প্রোটেকশন পেয়েছেন। আমরা তো যতদূর জানি যে 2023 সালে বোধহয় 62,000-এর মতো মানুষকে অ্যাসাইলাম দেওয়া হয়েছিল। এর ফলে কি হয়, একটা রং সিগন্যাল হয়, লোকে মনে করে আমার অমুক, আমার এক চাস্তো ভাই, আমার খালাতো বোন তারা অ্যাসাইলাম পেলেও তো আমি গেলে নিশ্চয় আমিও পাবো। তো এটার জন্য একটা রং মেসেজ তারা দেয়। এরপরে নানা দিক দিয়ে নানা ধরনের কথাবার্তা বলা হয় যে আমরা বোটের জার্নি আমরা বন্ধ করব, হোটেলে রাখবো না। এরপরেও কিন্তু আমরা দেখছি যে চ্যানেল ক্রস করে কিন্তু প্রতিদিনই অনেক লোক আসছে। তারা, আমরা জানি যে এদেশে হোটেলের একটা খরচ আছে অ্যাসাইলাম সিকারদেরকে রাখার জন্যে, তাদেরকে বছরে বোধহয় কয়েক বিলিয়ন পাউন্ড খরচ করতে হচ্ছে। সেটা কিন্তু এখনও বন্ধ হয়নি, বন্ধ হওয়া সম্ভব হয়নি, কারণ মানুষ আসাটা এখনও বন্ধ হয়নি। আমরা দেখলাম যে 1 in 1 out এই পদ্ধতিতে আমরা ফ্রান্সে লোক ফেরত পাঠাবো, সেখানেও আমরা দেখলাম বোধহয় গত 1 বছরে 700 কি 800 লোক বোধহয় ফেরত গেছে। তো এই জন্যে এই বিভিন্ন মেজারটা তারা ঠিকমতো না নিতে পারার কারণেই অ্যাসাইলামের আজকে এই একটা দুর্দিন হয়েছে। সেখান থেকে তারা কি করছে, কোয়ালিটির দিকে না দেখে তারা আটকে দিচ্ছে। হ্যাঁ, হ্যালো করার। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, করার বলেন। জি ভাই, আমি একটা জিনিস জানতে চাইলাম, যখন ফ্যামিলি ভিসা সেটেল হওয়ার একটা আছে, এটা কিভাবে কিরকম? ফ্যামিলি ভিসা সেটেল মানে আপনি আমাকে জিনিসটা একটু বোঝান, আপনার সিচুয়েশনটা আমাকে বলেন, তাহলে আমি বুঝবো। জি, আমার না, অবশ্য আমি একজন আমার ফ্রেন্ডের জন্য ইয়ে করতেছি। জি। তো ওনার ওয়াইফ স্কিল ওয়ার্কার ভিসায় আছে, ওনার 2টা বেবি আছে, উনিও অবাধ আছে। জি। এখন সমস্যা হচ্ছে যে যেহেতু ওনার ওয়াইফ হচ্ছে স্কিল ওয়ার্কার, আর ওনার যেহেতু এ দেশে কোনো ভিসা নাই, উনি ওনার ইমিগ্রেশনের রুলের আন্ডারে উনি ওনার ওয়াইফের ডিপেন্ডেন্ট হতে পারবেন না, এটা হচ্ছে নিয়ম। উনি যদি অ্যাপ্লাই করেন তবে এটাকে ওয়াইডার হিউম্যান রাইটসে কনসিডার করবে তারা, আউটসাইড দ্য ইমিগ্রেশন রুল, কম্প্যাশনেট বা কম্পেলিং গ্রাউন্ডসে। উনি যদি দেখাতে পারেন যে এটা একটা আনডিউলি হার্শ হবে ওনাকে ভিসা না দেওয়া,
এবং ওনার পক্ষে দেশে গিয়ে অ্যাপ্লাই করে আসা সম্ভব নয়, তাহলে উনি হয়তো ভিসা পেতে পারেন, কিন্তু এমনি আইনে ওনার সরাসরি ওয়াইফের ডিপেন্ডেন্ট হওয়ার সুযোগ নাই। আর উনি যদি দেশে চলে যান, দেশে গিয়ে যদি ফ্রেশ অ্যাপ্লিকেশন করেন, তো ওখানে সমস্যা আর দেশে গেলে তারা যদি মনে করে ওনার ইমিগ্রেশনের যে ব্রিজ, আপনার ফ্রেন্ডের ওয়াইফ কি কেয়ার ভিসাতে আছে নাকি কি ভিসাতে আছে? স্কিল ওয়ার্কারে। আচ্ছা, এমনি স্কিল ওয়ার্কার হলে উনি হয়তো আসতে পারবেন, তো তার এই ইমিগ্রেশনের ব্রিজটা তারা হয়তো দে মে টেক ইন টু অ্যাকাউন্ট। তারা মনে করতে পারে যে তার এই ব্রিজটা কতটা মারাত্মক হয়েছে, সেটার পরে ডিপেন্ড করবে ওনাকে তারা ভিসা দেবে কিনা, ওনার গুড ক্যারেক্টার এফেক্টেড হবে কিনা। বাট ইন থিওরি দেশে গিয়ে অ্যাপ্লাই করে আসা সম্ভব, কিন্তু ওই যে বললাম যে সাবজেক্ট টু দেয়ার কনসিডারেশন, যে তার এই ইমিগ্রেশন ব্রিজটা কতটা সিরিয়াস। আচ্ছা, সিরিয়াস বলতে ওনার কোনো ধরনের বাদ ক্যারেক্টার নাই, বাদ রেকর্ড নাই। এই যে উনি যে ওভার স্টাইল, এটা তো একটা বড় শুধু ওইটাই ওনার পয়েন্ট। জি, তো ফলে উনি যদি এটার ব্যাখ্যা দিতে পারেন, তাহলে হয়তো বা তাকে তারা ভিসা দিতে পারে। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ ভাই। থ্যাংক ইউ। তো আমরা যেটা নিয়ে কথা বলছিলাম, আমরা জানি যে অ্যাসাইলাম আরও টাফ হবে। এ ব্যাপারে আমরা দেখতে পাচ্ছি যে প্রায় 200-র উপরে প্রতিষ্ঠান তারা নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বারহামের কাছে তারা অনুরোধ জানিয়েছে যেন পলিসির পরিবর্তন হোক। যে বিলটা এখন পার্লামেন্টে আছে, এই বিলটা যেন বাতিল করা হয় এবং অ্যাসাইলাম সিকারদের সাথে অনেক সহানুভূতি সাথে যেন আচরণ করা হয়। জানি না অ্যান্ডি বারহাম এটা দেখবেন কি না, কারণ আমরা আগেই জানি যে অ্যাসাইলাম একটা খুব বড় একটা রাজনৈতিক পলিসি, এবং সেই কারণে আমরা দেখেছি রাজনৈতিক দলগুলো ইলেকশন জেতে বা হারে এই অ্যাসাইলাম পলিসির উপরে ভিত্তি করে। এবং 2010 সালে যে তৎকালীন রক্ষণশীল দল যে রাজনীতিতে তারা ফিরে আসলো, তারা যে জয়লাভ করলো ইলেকশনে শ্রমিক দলের উপরে, এটার পিছনে কিন্তু ইমিগ্রেশন একটা বড় ভূমিকা পালন করেছে। এবং তারপরেও যে তারা দীর্ঘদিন প্রায় 14 বছর তারা ক্ষমতায় থাকলো, সেটাও কিন্তু মূলত এই ইমিগ্রেশনের কারণে। এখনও আমরা দেখছি যে ইমিগ্রেশন নিয়ে প্রতিনিয়ত বিভিন্ন কথাবার্তা হচ্ছে। তো ফলে অ্যান্ডি বারহাম কতটুকু এটা নিয়ে দেখবেন, কারণ আমি একটু আগেই আমরা বলেছিলাম যে অ্যাসাইলাম সিকারদের সমস্যা খুব ছোটোখাটো কোনো সমস্যা নয়। কারণ আপনি কিভাবে জেনুইন অ্যাসাইলাম সিকার থেকে আপনি ইকোনমিক মাইগ্রেন্টদেরকে আপনি কিভাবে বাছাই করবেন, কিংবা একটা মিথ্যা কাগজপত্র দিয়ে অ্যাসাইলাম চাইলো, তারপরে সে যে আদৌ এটা নয়, এটা আপনি বার করবেন কিভাবে? সরকারের এই রকম রিসোর্স নাই যে 24 ঘন্টা আপনাকে মনিটর করবে, তাই না? যেমন ধরুন, আপনি হয়তো বললেন আপনি সমকামী বলে আপনি অ্যাসাইলাম পেলেন। এখন আপনি সত্যি সমকামী কিনা, আপনার বাসায় গিয়ে আপনার স্ত্রী পুত্র কন্যা আছে কিনা, সেখানে আপনি সুন্দরভাবে একটা একজন অসমকামী হিসাবে আপনি জীবনযাপন করছেন, স্ত্রী পুত্র কন্যা নিয়ে শান্তিতে আছেন, এটা তো দেখার মতো সুযোগ তাদের নাই। যদি থাকতো তাহলে তারা গিয়ে হয়তো দেখতে পারতো, ফলে বার করা। যদিও আমরা জানি যে বেশ কিছু এরকম ক্লেম করে পরবর্তীকালে ধরা পেয়ে, এই সমকামী ক্লেম করেই ধরা খেয়ে পরবর্তীকালে জেলে আছেন, এমনও বেশ কিছু কেস আমরা জানি। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই আমরা দেখি যে এই কেসগুলি মানুষ এড়ায় যায়। তো এটার জন্যে আমাদেরকে মনে রাখতে হবে যে যত ধরনের সহানুভূতিশীল কথাই বিভিন্ন প্রতিষ্ঠান বলেন না কেন, সরকারের পক্ষে এটা একটা খুব কঠিন ব্যবস্থা হয়ে যাচ্ছে। যেমন আমরা একটু আগে আফগানিস্তানের কথা আমরা বলেছিলাম যে আমরা সবাই কি জানি যে এমনকি আফগানি বলে ক্লেম করে পাকিস্তান থেকে, আপনারা জানেন যে পাকিস্তানে খাইবুর পাখতুনিয়া বলে একটা প্রদেশ আছে, সেই প্রদেশের প্রায় 4 কোটির উপরে লোক বাস করেন এবং তারাও কিন্তু পশতু ভাষা কথা বলেন। পশতু কিন্তু আফগানিস্তানের একমাত্র ভাষা নয়, আরও অনেক ভাষা আছে, কিন্তু আফগানিস্তানের 60% লোক পশতু ভাষায় কথা বলে।
তা আমরা দেখেছি যে এই পাকিস্তান থেকে প্রচুর পশতুন, এই প্রচুর পাঠানরা এদেশে এসে আফগানি বলে নিজেদেরকে পরিচয় দিয়ে তারা অ্যাসালাম পেয়ে গেছেন, কারণ তারা পশতুন ভাষায় কথা বলে। এর আগে আমরা দেখতাম যে আলবেনিয়ানরা, আপনারা অনেকেই জানেন যে 90 দশকের শুরুতে যখন এই কসোভো নিয়ে যে বিরাট যুদ্ধ হচ্ছিল, কসোভো এবং সার্বিয়ার ভিতরে, কসোভো স্বাধীন হতে চেষ্টা করে, ইউরোপের মধ্যে একটা বড় গৃহযুদ্ধ হয়ে যায়। তো তখন একটা খুব জেনারাস পলিসি ছিল ব্রিটিশ গভর্নমেন্টের, যে কসোভো থেকে যারা এই দেশে আসে এবং তারা কসোভান বা তারা আলবেনিয়ান ভাষা বলতে পারলেই ওদেরকে কী দেওয়া হতো, ELR, এক্সেপশনাল লিভ টু রিমেন, 4 বছর ভিসা দেওয়া হতো, পরবর্তীকালে তারা সেটেলমেন্টে যেতে পারতো। তো তখন আমরা দেখেছি যে প্রচুর লোক যারা আসলে কসোভো থেকে নয়, যারা অনেকে হয়তো তাদের বাড়ি হচ্ছে মলডোভাতে, কিন্তু মলডোভান হলো তারা মলডোভান আলবেনিয়ান, আর মূল আলবেনিয়া থেকে তো আছেই, এরকম অনেক এসে শত শত লোক এসে তারা অ্যাসালাম চায় এবং ওইভাবে তারা এক্সেপশনাল লিভ টু রিমেন পায়। পরবর্তীকালে এ ব্যাপারে হোম অফিস সতর্ক হয়ে যায়। আপনারা হয়তো দেখে থাকবেন যে বিভিন্ন জায়গাতে গিয়ে অনেকেই হয়তো জানেন কিনা জানি না যে প্রচুর কসোভান বা আলবেনিয়ান তারা কিন্তু ওই কার ওয়াশিং গ্যারাজগুলিতে কাজ করে। তো এরকম বিভিন্ন গ্যারাজগুলিতে রেড দিয়ে তারা বহু আলবেনিয়ানদেরকে ধরে এবং পরবর্তীকালে তারা একটা ডাটাবেস ডেভেলপ করে। আমার কাছেও এবং আরও আমার কাছে এরকম 2-3টা কেস আসে যেখানে এই ধরনের যারা কসোভান বলে পরিচয় দিয়েছেন এবং পরবর্তীকালে তারা ব্রিটিশ নাগরিকত্বের জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন, এদেরকে আটকে দেওয়া হয়েছে। এবং আমি একজন কলার যুক্ত হচ্ছেন, কলার সাথে কথা বলি। হ্যালো কলার। ওয়ালাইকুম আসসালাম। জি বলেন ভাইয়া, একটু আস্তে আস্তে বলেন তাহলে শুনতে পারবো, বলেন। জি জি, আমার এক বাইরে ভাই বিয়ে করেছিলাম বাংলাদেশে। জি। তো ওনার ওয়াইফ ছিলেন ব্রিটিশ। তো ওনার আমার বেবি ইউকে আওয়ার পর আমার ভাইয়ের সাথে ডিভোর্স হয়ে গেছে। তখন আমার ভাই এখন স্টুডেন্ট ভিসা ডিপেন্ডেন্ট হিসাবে ইউকে আছে। এখন ওনার ওয়াইফ, যে আগের ওয়াইফ, উনি ওই ব্রিটিশ বাচ্চাদের এই দেশে আনার লাগি অ্যাপ্লিকেশন করছে। যদি ওই বাচ্চা এখানে চলে আসে তাহলে ওনার বাবা কি ওই বাচ্চার কোনো রাইট ইউজ করতে পারবে? আপনি একটু বেশ অনেক জটিল যদিও প্রশ্নটা করা হয়েছে, আমার মনে হয় শেষের দিকের ইস্যুটা খুবই ইজি, যে ব্রিটিশ বাচ্চা যদি কোনোভাবে ব্রিটেনে আসে তাহলে আপনার ভাই সেই বাচ্চার উপরে ভিত্তি করে কোনো অ্যাপ্লিকেশন করতে পারবে কিনা, তাই তো? জি। এখন প্রশ্নটা ডিপেন্ড করছে ওই বাচ্চার সাথে বাচ্চার বাপের সম্পর্কটা কেমন, তারপরে ডিপেন্ড করে। বাচ্চার বাপের যদি বাচ্চার সাথে তার সম্পর্ক থাকে, যেমন যেটা আমরা বলি ভিজিটেশন রাইট বা চাইল্ড অ্যারেঞ্জমেন্ট রাইটের আন্ডারে বাচ্চার সাথে যদি তার সম্পর্ক থাকে এবং যদি সে দেখাতে পারে যে এই সম্পর্কটা বা এই রাইটটা সে শুধুমাত্র ইংল্যান্ডে থাকলেই এক্সারসাইজ করতে পারবে, সেক্ষেত্রে সে প্যারেন্টহুডে ভিসা পেতে পারে। তবে এটা সব কিছু আপনি কি এভিডেন্স দেবেন তারপরে ডিপেন্ড করবে। আমরা প্রায়ই অবশ্য দেখি আমরা যে আপনার হয়তো একটা অ্যাপিল ছিল, অ্যাপিল চলতে চলতে আপনার নতুন কিছু বিষয় আসলো। হ্যালো কলার। হ্যাঁ, আমি 20 বছরের রাইট একটা কেস করছিলাম। তো আমার সলিসিটারে হোম অফিসও যে কেস করতো, এটার হোম অফিসের কাণ্ডে কিছু জানায়নি যে এটা তারা কেস আইসন করিয়া। আর 2 নম্বর কথা হইলো যে আমি 20 বছর আগে দেশে অন্য একজনের পাসপোর্টে আসলাম। এখন আমি যে মনে করেন আমার যদি খামের মধ্যে ইমিগ্রেশনে পায়, তাহলে কি আমি আমার ওই 20 বছর আগের যে পাসপোর্ট এটা আছে এটা দেখাইবো, না বর্তমানে যে কেস করছি কেসের কাগজ দেখাইবো, কোনটা? আপনি যেটা করবেন, আপনি সত্যি কথাই হোম অফিসকে বলবেন। আপনি বলবেন যে আপনি এরকম একটা, কারণ মনে রাখবেন আপনি যদি সত্য গোপন করেন এবং পরবর্তীকালে যদি তারা জানতে পারে তাহলে আপনি কিন্তু আর কোনো ভিসাই পাবেন না, 10 বছরের জন্য ব্যান হয়ে যাবেন। এই জন্য আগে থেকে যদি আপনি বলে দেন যে আপনি এই পাসপোর্টে এসেছিলেন কিন্তু আপনার নাম এটা নয়
এবং যদি আপনি স্বীকার করে যান, তাহলে যদি আপনি প্রমাণ করতে পারেন যে আপনি 20 বছর ধরে আছেন, তাহলে আপনি ভিসাটা পাবেন। কিন্তু সত্য গোপন করলে যেটা হবে, এটা জানতে পারলে আপনি কিন্তু ব্যান হয়ে যাবেন, আর কোনো অ্যাপ্লিকেশন করলেও আপনার তখন কোনো লাভ হবে না। যে সত্যি কথাটা আপনি বলবেন, আপনার পুরো হিস্ট্রি দিয়ে কিভাবে কোন পাসপোর্ট নিয়ে আপনি আসলেন, এটা আপনি সত্যিভাবে কথা আপনি বলে দেবেন। এবং মনে রাখবেন যে আপনার গুড ক্যারেক্টার, 20 বছরের রুটে কিন্তু গুড ক্যারেক্টার একটা বড় বিষয়। যে গুড ক্যারেক্টারটা যদি আপনি ঠিকমতো না দিতে পারেন, দেখাতে পারেন, তাহলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা সাকসেসফুল হবে না। তাহলে কি ইমিগ্রেশন আসলে আমি আমার যেভাবে আসছি এইভাবে এই কথাগুলো বলবো? আপনি আমার অ্যাডভাইস হবে আপনি সবসময় সত্যি কথা বলবেন, সবসময় সত্যি কথা বলবেন। আচ্ছা, আর আমার সলিসিটারে যে কেস করছেন, হোম অফিসে তারারে কোনো কিছু জানাই বানি যে এই কেসটা হোম অফিসে ফাইল হইয়া, হোম অফিসে জানাই বানি আমার সলিসিটারে যে কেস করছেন এটা ফাইবা হই, হোম অফিসে কেস ফাইল হইয়া আমার সলিসিটারে জানাই বানি। আপনি সলিসিটারকে বলবেন যেটা সত্যি সেটাই যেন সলিসিটার সাহেব জানান, এবং সলিসিটার জেনে শুনে যদি সত্যি কথা না জানান, তবে এটা ঠিক হবে না। সত্যি কথাটা সবসময় আপনি বলবেন। আমরা অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে আমাদের অনেক ক্লায়েন্টে তারা সত্যি কথা বলার জন্যে, যদিও তারা আগে হয়তো একটা ভুল অ্যাপ্লিকেশন করেছিল, মিথ্যা কথা বলেছিল, কিন্তু সত্যি কথা বলার জন্য পরবর্তীকালে কিন্তু তাকে হোম অফিস ভিসা গ্রান্ট করেছে। এই জন্য আমি সর্বক্ষেত্রেই অ্যাডভাইস করব যে আপনি সত্যি কথা বলবেন। না, আমি বলছি বাশির সাহেব, প্লিজ আপনি মাইন্ড করেন না, আমি আমার সলিসিটারে কেস করছেন, 20 বছরের রোটে কেস করছেন উনি বলছেন। এখন আমার কথা হলো, হোম অফিস কি আমার সলিসিটারে জানাই বানি যে তারা আমার কেসটা হোম অফিসে ফাইল, ও কথাটা যদি তারা আপনাকে ধরতে পারে তবে তারা জানাবে, এবং সেক্ষেত্রে এই মিথ্যে কথা বলার জন্য তারা হয়তো আপনাকে রিফিউজ করে ব্যান করে দিতে পারে। যদি তারা আপনার কেসটা পায়, অনেক সময় তারা পায় ছবি থেকে, তারা পায় ফিঙ্গারপ্রিন্ট থেকে পায়। এমনকি আমরা দেখেছি এন্ট্রি ক্লিয়ারেন্স অ্যাপ্লিকেশনও তারা দেখেছে যে এক দেশের নাগরিক আরেক দেশের নাগরিক হিসাবে ভিসা চেয়েছিল অন্য দেশে, সেটাও তারা বার করে ফেলেছে। যেমন দেখা গেছে যে ইয়েমেনি নাগরিক কুয়েতি নাগরিক হিসাবে আমেরিকাতে ভিসার জন্য অ্যাপ্লাই করেছিল, তারা এদেশে এসে অ্যাসালাম করে দেখা গেছে সে অ্যাসালাম নাকচ করেছে। কী করে পেয়েছে আমরা জানি না। আপনারটাও যদি তারা কোনো কারণে বার করতে পারে, এবং যদি দেখে আপনি পরবর্তীকালে সত্যি কথা বলেননি, তবে এটা আপনার অ্যাপ্লিকেশনের জন্য ক্ষতিকারক হবে। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। শুধু দর্শকবৃন্দ, আমরা আরেকটা ছোট্ট ব্রেকে যাব। ব্রেক থেকে ফিরে এসে আমরা আমাদের সর্বশেষ সেগমেন্টে ঢুকব। তো ততক্ষণ থাকুন আমার সাথে। ফিরে এসে আমরা যে অ্যাপিলে কিভাবে আপনারা, একটা ছোট্ট কল আছে, নিয়ে দেখি। হ্যালো কলার। বাশির সাহেব, আমি 1 মিনিট আগে আপনার সাথে কথা বলছি। আমি যে কেস করছি এটার আবার বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্টও দিয়ে আসছি, বুঝছেন? জি না ভাই, আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে ক্ষেত্রে আপনাকে সত্যি কথা বলতে হবে। এখন যদি আপনি সত্যি কথা না বলেন, এবং কোনো কারণে যদি হোম অফিস বার করে ফেলতে পারে যে আপনি সত্যি কথা বলেননি, তবে এটা আপনার আপনার অ্যাপ্লিকেশনের জন্য ক্ষতিকারক হবে। এখন তারা আপনার পুরনো ঘটনা বার করতে পারবে কি পারবে না, এটা তো আমার পক্ষে বলা সম্ভব না। আমরা অনুষ্ঠানের আগে, বিজ্ঞাপন বিরতিতে যাওয়ার আগে আমরা আলাপ করছিলাম যে অ্যাপিল চলাকালীন সময়ে যদি কোনো নতুন কোনো গ্রাউন্ড আসে, তখন আপনি কি করবেন। যেটা করা উচিত, যেটা করার নিয়ম, সেটা হচ্ছে যে এটাকে একটা নতুন গ্রাউন্ড হিসাবে আপনাকে সাবমিট করতে হবে। কোনো ক্ষেত্রে আপনি সেকশন 120 2002 অ্যাক্টের, ন্যাশনালিটি ইমিগ্রেশন অ্যান্ড অ্যাসাইলাম অ্যাক্ট 2002 সেকশন 120-তে আপনি স্টেটমেন্ট দিতে পারেন। তো নর্মালি সেকশন 120 নোটিশ, আগে আপনাকে একটা নোটিশ পেতে হবে। নোটিশ পেলে সেটার জবাবে আপনি স্টেটমেন্টটা দেন, বা না দিলেও আমরা দেখেছি অনেক ক্ষেত্রে আমরা স্টেটমেন্ট দিলে বা এডিশনাল গ্রাউন্ড হিসেবে দিলে এটা কোর্টকে সাবমিট করবেন, এবং সাথে সাথে এটার কপি হোম অফিসকে দিতে হবে। মনে রাখতে হবে, হোম অফিস যদি অনুমতি না দেয়, তাহলে কিন্তু আপনি কোনো এডিশনাল গ্রাউন্ড আপনি দিতে পারবেন না। যেমন ধরুন, একটা
ঘটনার কথা বলি। আপনি এদেশে আছেন, অবৈধ হয়ে গেছেন, আপনার স্ত্রী আছেন যার সাথে হয়তো আপনার ঠিকমতো হয়তো ইংলিশ বিবাহ হয়নি, ইসলামিক্যালি বিয়ে হয়েছে। এখন আপনি অ্যাপ্লিকেশন করেছিলেন, তো তারা হোম অফিস আপনার অ্যাপ্লিকেশনকে না করে দিয়েছে। তারা বলেছে যে তোমরা একসাথে 2 বছর এদেশে থাকুনি, এবং যেহেতু আপনি ইলিগাল হয়ে গেছেন, ওভারস্টে হয়ে গেছেন, বলছে যে তুমি দেশে গিয়ে অ্যাপ্লাই করো, এবং এই দেশে হয়তো আপনাকে তারা বলছে যে তোমাকে ভিসার সুযোগ দেওয়া হবে না। ঠিক এইভাবে চলতে চলতে দেখা গেল যে অ্যাপিল চলতে চলতে আপনার একটা বাচ্চা হয়ে গেল। যেহেতু আপনার স্ত্রী ব্রিটিশ, ওই বাচ্চাও কিন্তু ব্রিটিশ হয়ে গেল। তখন আপনার একটা নতুন গ্রাউন্ড হলো যে আপনার বাচ্চা ব্রিটিশ, এবং তখন আপনি হয়তো আর্গুমেন্ট করতে পারেন যে আপনি একটা ব্রিটিশ বাচ্চার বাবা, এবং এই বাচ্চাটার এই দেশ থেকে চলে যাওয়াটা রিজনেবল নয়। আমরা জানি এখানে অনেক আইনের অনেক ব্যবস্থা আছে। কখনো কখনো বলা যেতে পারে আপনি চলে গেলে বাচ্চাকে তো চলে যাওয়া লাগবে না, কারণ বাচ্চা তার মায়ের সাথে থাকবে, মা তো ব্রিটিশ, অতএব বাচ্চা তার মায়ের সাথেই থাকতে পারবে, অতএব আপনি চলে গেলে বাচ্চাকে আপনার সাথে যাওয়ার কোনো দরকার লাগবে না। যেখানে কেস ল আছে সেখানে বলে বাচ্চাকে চলে যেতে হবে, প্র্যাকটিক্যালি এরকম কোনো কথা নাই। এটা একটা হাইপোথেটিক্যাল একটা সিচুয়েশান। অর্থাৎ বাচ্চাকে যদি চলে যেতে হয়, অর্থাৎ বাচ্চাকে যদি আপনার সাথে চলে যেতে হয়, তবে এটা রিজনেবল কিনা। তো সেক্ষেত্রে আমরা আপনাকে আর্গুমেন্ট করতে হবে কেন এটা রিজনেবল নয়। এই যে আপনার নতুন একটা গ্রাউন্ড আসলো যে আপনার একটা বাচ্চা জন্মেছে, এটা আপনি কিভাবে জানাবেন? আপনি অবশ্যই একটা ফ্রেশ এডিশনাল গ্রাউন্ড করে বা সেকশন 120 নোটিশ করে যেভাবে সম্ভব আপনি কোর্টে যেমন সাবমিট করবেন, হোম অফিসকেও আপনি দেবেন, যে তাদের কনসেন্ট চাইবেন। তারা যদি কনসেন্ট না দেয়, সেক্ষেত্রে কিন্তু ওই অ্যাপিলে আপনি এটা দিতে পারবেন না। যদি আপনি না দিতে পারেন, তার অর্থ কিন্তু এই না যে আপনি আর কোনোভাবেই এটা দিতে পারবেন। ইয়েস পারবেন, আপনাকে নতুন অ্যাপ্লিকেশন করতে হবে। আপনি একজন ব্রিটিশ বাচ্চার বাবা, এই গ্রাউন্ডে আপনাকে হিউম্যান রাইটসে FLRAP অ্যাপ্লিকেশান আপনাকে করতে হবে। তো এখন যদি আপনি সেকশন 120 নোটিশ দেন বা এরকম এডিশনাল গ্রাউন্ড আপনি সাবমিট করেন, তাহলে হোম অফিসের কর্তব্য হচ্ছে যদি তারা এই কনসেন্ট না দেয়, তবে আপনাকে একটা রিটেন একটা রিজন দিতে হবে যে এই কারণে আমরা এটাকে আমরা মত দিচ্ছিলাম। এবং কোনো কোনো ক্ষেত্রে এই গাইডে এমনও বলা হয়েছে যে দরকার পড়লে হোম অফিসের প্রেজেন্টিং অফিসার তারা কোর্টের কাছ থেকে সময় নেবে আপনার এটাকে কনসিডার করা। যেটা আগেই বলেছে যে হোম অফিস শুধুমাত্র কনসেন্ট দিলেও হবে না, তাদেরকে এটা কনসিডার করার মতো সাফিসিয়েন্ট টাইমও তাদের কাছে থাকতে হবে। এখন দেখা গেল আপনি একদম যেদিন সকালে হচ্ছে হিয়ারিং, ওই দিন সকালে আপনি এই সুসংবাদটা দিলেন যে আপনি একটা ব্রিটিশ সন্তানের পিতা হয়ে গেছেন। এখন এক্ষেত্রে হোম অফিস কী করবে? হোম অফিস যদি তারা হয়তো কনসেন্ট উইথড্র করতে পারে, বলতে পারে যে না, এত অল্প সময় আমাদের বিবেচনা করার সময় আমরা পাইনি, সেক্ষেত্রে তারা হয়তো আপনাকে একটা তাদেরকে ওই দিনকে রিটেন নোটিশ না দিলেও পরে তারা আপনাকে দেবে, তারা হয়তো এটাকে না করে দেবে, অবজেকশন দেবে, কিংবা তারা অ্যাডজর্নমেন্ট চাইতে পারে। অ্যাডজর্নমেন্ট চেয়ে এটাকে কনসিডার করে পরে হয়তো আপনাকে একটা ডিসিশন দেবে। কিন্তু এটা একটু জেনে রাখা খুব ভালো যে আপনাকে নতুন কোনো ম্যাটার আপনাকে দিতে গেলে অবশ্যই আপনার হোম অফিসের অনুমতি নেওয়া লাগবে। যাই হোক, আমরা দেখলাম যে এই জিনিসগুলো এখন প্রায়শই হচ্ছে, অনেকেই হয়, বিশেষ করে যারা দীর্ঘদিন এদেশে আছেন, যাদের অ্যাপিল হয়তো অনেক দিন ধরে ওয়েট করছে, এর মধ্যে অনেক কিছু হতো। আগে আমরা যেটা দেখতাম সেটা হচ্ছে যে অনেকেই এদেশে লিগালি থাকার পরেই তাদের ভিসা যখন রিফিউজ থাকা অবস্থায় তারা তাদের 10 ইয়ার 10 বছরের লিগাল রেসিডেন্ট যে দেশে করে ফেললে তখন আমরা দেখেছি যে অ্যাপিলে থাকা অবস্থায়, এমনকি অ্যাপিলের দিনে আমরা কোর্টে গিয়ে বলেছি যে আমার ক্লায়েন্টের তো 10 বছর পূর্ণ হয়েছে, তারা কিন্তু কোর্ট ওই গ্যারান্টি তারা অ্যালাউ করেছে। কিন্তু এরপর আপনারা জানেন যে 10 বছরের রুলে ব্যাপক পরিবর্তন হয়েছে। এখন আর অ্যাপ্লিকেশনের দিন ভিসা না থাকলে আপনি আর 10 বছরের গ্রাউন্ডে অ্যাপ্লাই করতে পারেন না।
তো সেক্ষেত্রে আপনি ওই এডিশনাল গ্রাউন্ড দিলেও আপনার কাজ হচ্ছে না। কেন কাজ হচ্ছে না? কারণ 10 বছরের রুলে আপনাকে অ্যাপ্লিকেশনের দিন ভিসা থাকতে হবে। যদি অ্যাপ্লিকেশনের দিন ভিসা নেই, আপনাকে 3C-তে এক্সটেন্ডেড স্ট্যাটিউটরি লিভ আছে, ফলে ওই দিন আপনার ওই এডিশনাল গ্রাউন্ড দিলে এই ক্ষেত্রে আপনার কিন্তু কোনো কাজ হবে না। অন্য অনেক ক্ষেত্রে কাজ হতে পারে, যেমন আমি বললাম যে আপনার বাচ্চা ছিল, বাচ্চার 7 বছর পূর্ণ হলো এবং আপনি তো বলবেন বাচ্চা চলে যাওয়াটা রিজনেবল নয়, কিংবা আপনার একটা ব্রিটিশ বাচ্চার জন্ম হলো, কিংবা অন্য অনেক কিছু হতে পারে, অনেক এডিশনাল গ্রাউন্ড থাকতে পারে। এমনকি আপনার যদি একটা অ্যাসাইলাম গ্রাউন্ডের মধ্যে দেখা যেতে পারে নতুন গ্রাউন্ড আপনার যুক্ত হলো, হয়তো আগে আপনার একটা গ্রাউন্ড ছিল কিন্তু এখন অ্যাসাইলামের এখানে গেলে আপনার আরেকটা গ্রাউন্ড হয়তো যুক্ত হলো। আগে হয়তো আপনার রাজনৈতিক গ্রাউন্ড ছিল, কিন্তু রাজনৈতিক গ্রাউন্ডে অ্যাপ্লিকেশান করার পরে হয়তো আপনি ডিসিশন পেলেন 1 বছর পরে, তারপরে আপনি অ্যাপিলে গেলেন, অ্যাপিলে আরও 1.5 বছর যুক্ত হলো। এই সময়ের ভিতরে আপনার নতুন কিছু যুক্ত হলো। যেমন হতে পারে এই অ্যাসাইলামের গ্রাউন্ড হতে পারে যে আপনি ইতিমধ্যে কী হলো, আপনি সেকুলার থেকে নাস্তিক হয়ে গেলেন, কারণ আল্লাহ খুদাকে আর বিশ্বাস করেন না, ইসলাম ধর্মের প্রতি আপনার চরম বিদ্বেষ, চরম ঘৃণা, আপনি অনেক কথাবার্তা আপনি ফেসবুকে গিয়ে লিখলেন, বইটিও লিখলেন। এখন মনে করছেন বাংলাদেশে গেলে বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানরা আপনার উপর আক্রমণ করবে। সেক্ষেত্রে কিন্তু এটা একটা গ্রাউন্ড হিসেবে আপনি অ্যাড করতে পারেন। আমরা এর আগে বেশ কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ করেছিলাম এবং আজকেও করি, কারণ এরকম প্রতিনিয়ত আমরা দেখি আমাদের ক্লায়েন্ট এগুলি করে। যেমন ধরুন, অনেকেরই ভিসা শেষ হয়ে যাওয়ার ডেট মনে থাকে না। অনেকেই ওই যে ভিসা কবে শেষ হবে, একবার যে কার্ড বা হোম অফিস থেকে লেটার পেয়েছে, এই যে কোথায় উঠিয়ে রেখেছে, মনে হয় যেন যেভাবে পবিত্র কোরআন বা ধর্মগ্রন্থ যেভাবে খুব একটা সিকিউর জায়গায় মানুষ উঠিয়ে রাখে, এভাবে হয়তো বা আপনি উঠিয়ে রেখেছেন, আর কোনো দিন আপনি দেখেননি। আপনি মনে মনে ঠিক করে গিয়ে করে জানেন যে আপনার তো ভিসা শেষ হবে 17ই জুলাই। এখন দেখা গেল 17ই জুলাইতে যখন আপনি আসবেন, মনে করেন 2 সপ্তাহ আগে ভিসার জন্য যাবো, গিয়ে দেখেন যে আসলে আপনার ভিসা শেষ হয়ে গেছে 17ই জুন। এই জন্যে এই তারিখটা ঠিক মতো নোট করে রাখা দরকার যে আপনি ভিসা কখন আপনার শেষ হচ্ছে, কখন আপনি রিনিউ করবেন। এবং ভিসা অনেক সময় রিনিউ করতে গেলে একটা প্রস্তুতি লাগে। যারা হয়তো স্পাউস ভিসাতে আছেন, 2.5 বছর পরে তারা হয়তো অ্যাপ্লাই করবেন, কিন্তু তখন দেখা যাবে ইংলিশ টেস্ট আগে হয়তো দিয়েছেন A1, এখন দিতে হবে A2, প্লাস ইনকামের একটা ব্যাপার আছে, সেই ইনকামটা আছে কিনা, ইনকামের জন্য 6 মাসের পে স্লিপ, ব্যাঙ্ক স্টেটমেন্ট, এমপ্লয়ারের লেটার, এগুলো সব আপনাকে দিতে হবে। ইংলিশ টেস্ট, এখনও অ্যাকোমোডেশন আছে কিনা, এবং আপনি আপনার স্ত্রী একই অ্যাড্রেসে 2 বছর আছেন কিনা তার প্রমাণ। তো এইগুলি তো আপনি একদিনে হয়তো জোগাড় করতে পারবেন না, এই জন্যে আগে থেকেই আপনার প্রস্তুতি হওয়া উচিত। আমি তো বলবো কমপক্ষে 3-4 মাস আগে থেকেই আপনার প্রস্তুতি নেওয়া উচিত। যদি কোনো আইনজীবীর পরামর্শ নিতে চান, আগে থেকেই তার কাছে পরামর্শ নেন। আইনজীবীরা অনেক ব্যস্ত থাকেন, আপনি যদি 1 দিন আগে বা 2 দিন আগে আসেন, তিনি এত সময় দিতে পারবেন না, বা সময় দিলেও তাড়াহুড়ো করে করবেন, তাড়াহুড়ো করে করতে গেলে হয়তো অনেক সমস্যা হয়ে যাবে। এই জন্য আগে থেকে একটা প্রস্তুতি, কবে আপনার ভিসা শেষ হচ্ছে এ ব্যাপারে আপনি একটা সুন্দর করে নোট রেখে আগে থেকে আপনি প্রস্তুতি করেন। এবং আমরা প্রায় সময় দেখি যে আপনি হয়তো দেশে যেতে চাচ্ছেন, ঠিক যখন ভিসা এক্সপায়ার হতে যাচ্ছে ওই সময় আপনার হঠাৎ করে দেশে যাওয়ারটা তাগিদ হলো। এ ব্যাপারে আপনি আগে থেকে প্ল্যান করবেন যে আমার ভিসা হচ্ছে, অন্তত ভিসা শেষ হয়ে যাওয়ার বেশ কিছুদিন আগে যেটা আপনি দেশে ফিরে আসতে পারেন, সেরকম একটা সময় আপনি বেছে নেন আপনি যদি বাইরে যেতে চান। তাই জন্য বললাম যে এইগুলি একটা প্রস্তুতির ব্যাপার। আবার যেমন ধরুন, আরেকটা বিষয় আমরা প্রায় দেখি, সেটা হচ্ছে ডকুমেন্ট না রাখা।
আপনি হোম অফিসে একটা অ্যাপ্লিকেশান করলেন, এখন তো সবই অ্যাপ্লিকেশন অনলাইনে হয়, অনলাইন হলে আপনি একটা অ্যাপ্লিকেশন সাকসেসফুলের একটা চিঠি পান, এবং তারপরে চিঠি মানে ওটা কম্পিউটার জেনারেটেড একটা রিসিট পান, সেই রিসিটটা আপনি অবশ্যই রাখবেন এবং আপনার অ্যাপ্লিকেশন কপিটা রাখবেন। আমরা প্রায়শই দেখি যে অনেক সময় ক্লায়েন্ট আসে, আগের অ্যাপ্লিকেশনের কোনো ডকুমেন্ট নাই, কোনো কিছু নাই, এমনকি আগে কোন গ্রাউন্ডে অ্যাপ্লিকেশন করেছে, কি বলেছে, কিছুই সে জানে না। এটা খুবই মানে কঠিন ব্যাপার। এবং আপনি যে আমরা দেখি যে বিভিন্ন অ্যাড্রেস এই দেশে মানুষকে রাখতে হয়, অ্যাড্রেসগুলি অন্তত নোটে রাখেন, কারণ অনেক অ্যাপ্লিকেশানে কিন্তু জানতে চায় আপনার 5 বছরের সমস্ত অ্যাড্রেসগুলি কোথায় ছিলেন। আপনি হয়তো মনে আছে কিন্তু দেখা গেল আপনার পোস্টকোডটা মনে নাই। এই জিনিসগুলি একটা ডায়েরিতে আপনার পার্সোনাল ইনফরমেশনগুলো রাখতে শেখেন, এটা ভেরি ইম্পর্টেন্ট। অনেক ক্ষেত্রে আমাদের হয় না। আরেকটা ব্যাপার আমরা দেখেছি কমিউনিটিতে এই ভুল প্রায় হয়, সই। যখনই জিজ্ঞাসা করি এখানে সই করেন, তো বলে কোনটা করবো মানে না আমি তো ব্যাংকে একটা করি, পাসপোর্টে আরেকটা করি, আবার চিঠিপত্রের সময় আরেকটা করি। এটা কেন হবে? সই হবে একটাই। এখন খুবই রকম সমস্যা হয় অনেক সময় যখন বলি সই করেন, বলে আমি তো ভাবছি আমি আসলে আগে কোন সইটা করেছি, কারণ সইটা তো আমি চেঞ্জ করেছি। অবশ্যই আপনার রাইট আছে, আপনি সই চেঞ্জ করবেন, কিন্তু এ ব্যাপারে কনসিস্টেন্সি থাকা উচিত। কোনো কারণে যদি এই ডকুমেন্টটা ফেরত আসে, বলে তোমার সই তোমার আগের সই সাথে মেলে না, তখন আপনি কি ব্যাখ্যা দেবেন? তাই জন্যে এগুলি ইম্পর্টেন্ট, এগুলি মনে রাখা ইম্পর্টেন্ট। তারপরে বিভিন্ন নাম্বার, পাসপোর্ট অনেক সময় মানুষের হারিয়ে যেতে পারে, পাসপোর্টের কয়েকটা কপি করে কয়েক জায়গায় রাখেন, যাতে পাসপোর্টের নাম্বারটা মনে রাখতে পারেন, ডেট অফ ইস্যুটা মনে রাখতে পারেন, ডেট অফ এক্সপায়ারি মনে করতে পারেন। এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ কোনো কারণে ওরা অনেক সময় কিন্তু আপনার হারিয়ে যাওয়া পাসপোর্টেরও প্রশ্ন করতে পারে। পাসপোর্ট যদি হারিয়ে যায়, চুপচাপ বসে থাকবেন না, আপনি অবশ্যই রিপোর্ট করবেন, পুলিশের কাছে রিপোর্ট করবেন। আমি জানি পুলিশ এখন অনেক সময় গুলি নিচ্ছে না, রিপোর্টগুলি নিচ্ছে না, তবে পুলিশের তারা একটা অনলাইনে এটাকে রিপোর্ট করার কথা বলে, ওখানে আপনি রিপোর্ট করেন, করে সেই রিসিপ্টটার সঙ্গে রাখেন। অনেক ক্ষেত্রে কোনো অ্যাপ্লিকেশন করলে হোম অফিস আপনার অরিজিনাল পাসপোর্ট চাইবে, এবং না হইলে বলবে তুমি নতুন করে পাসপোর্টের অ্যাপ্লিকেশন করো, সেই অ্যাপ্লিকেশনের কপি দিয়ে তুমি তোমার ভিসার জন্য অ্যাপ্লাই করো। সেখানে যদি আপনি এই পাসপোর্ট লস্ট হয়ে গেছে, এটার যদি আপনি ইমেলটা দেখান, অনেক ক্ষেত্রে হয়তো হোম অফিস এটাকে অ্যাকসেপ্ট করে নেবে। আবার যে বললাম যে কপি রাখার, অনেকে আমি দেখেছি, এটা শুনলে অবাক লাগে, যে পাসপোর্ট পাঠিয়ে দিয়েছে হোম অফিসে, পাসপোর্টের কোনো কপি রাখে নাই, অ্যাপ্লিকেশন জমা দিয়েছে, অ্যাপ্লিকেশনের কোনো কপি রাখে নাই, ডকুমেন্ট জমা দিয়েছে, ডকুমেন্টের কোনো কপি নাই, বেসিক্যালি কোনো কপিই তারা রাখে নাই। তো এই রকম যদি হয়, অনেক সময় আমরা দেখি হোম অফিস থেকে ডকুমেন্ট হারিয়ে যায়। পাসপোর্ট হারিয়ে যাওয়ার ব্যাপারটা তো খুবই একটা রেগুলার, প্রায়শই হোম অফিসে পাসপোর্ট পাঠালে পাসপোর্ট হারিয়ে যায়। যদিও আমরা জানি যে এখন অনেক ক্ষেত্রে আর এই সমস্ত ডকুমেন্টগুলো পাঠাতে হচ্ছে না, আমরা স্ক্যান করে দিলেই এগুলির প্রয়োজন মিটে যাচ্ছে। তো যদি কোনো কারণে ডকুমেন্টগুলো ফিজিক্যাল ডকুমেন্ট পাঠাতে হয়, তবে দয়া করে ডকুমেন্টের কপিগুলো আপনারা রাখবেন, এটা আপনাদেরই ভালো জন্য এটা হবে। এইগুলো একটা। তারপর আরেকটা হচ্ছে যে অ্যাপ্লিকেশন করার পরে এটাকে ফলো আপ করতে হয়। হ্যাঁ, ফলো আপ করার অর্থ এই না যে আপনি প্রতিদিনই আপনার সলিসিটরকে ফোন করে বলবেন আমার কি কোনো খবর আছে, আমার কি কোনো খবর আছে। অবশ্যই উনি কোনো খবর হলে আপনাকে জানাবেন, কিন্তু আপনি যে একেবারে তার কাছে পুরা কাগজপত্র জমা দিয়ে 2 বছর 3 বছর আর কোনো খোঁজই রাখলেন না। আপনাকে মনে রাখতে হবে আপনার সলিসিটর সাহেব বা ব্যারিস্টার সাহেব অনেক বিজি আছেন, আপনার হয়তো খালি একটা কেস, আপনার নিজের কেস নিয়ে আপনাকে ভাবতে হচ্ছে, আপনার ব্যারিস্টার বা সলিসিটরকে হয়তো বা শত কেস, হয়তো হাজার হতে পারে কেস নিয়ে তাকে ডিল করতে হয়। কিছুদিন পর তাকে আপনি একটু মনে করে দিতে পারেন, কিছুদিন পর কিন্তু এই না যে প্রতিদিন মনে করাই দেবেন। হ্যাঁ, হয়তো 1 মাস পর মানে একটা সময়ের পরে আপনি মনে রাখবেন যেটা অ্যাপ্লিকেশন করলে 1-2 দিনের মধ্যে হয়তো আপনার ডিসিশন আসবে না, মিনিমাম 2-3 মাস হয়তো লাগবে। তারপরে থেকে আপনি মোটামুটি একটা যোগাযোগ রাখেন। তারপর আরেকটা যেটা সবচেয়ে বড় জিনিস, সেটা হচ্ছে কি আপনার আইনজীবীর সাথে সহযোগিতা করেন। অনেক ক্ষেত্রে আমরা দেখি এবং দুঃখের বিষয় যে সহযোগিতাটা পাওয়া যায় না। অ্যাপয়েন্টমেন্ট দিলে অ্যাপয়েন্টমেন্ট রাখতে পারেন না, বলেন যে না বুধবারে আসতে পারবো না, বুধবারে তো আমার অফ নাই, আমি তো কাজ করছি।
আবার কি না না বৃহস্পতিবার আসতে পারবো না, বৃহস্পতিবারে আমার একজনের বাসায় দাওয়াত আছে, ও শুক্রবার না, শুক্রবার কাজ করলে ডবল পেমেন্ট। তো এইভাবে করলে আপনাকে তো কাজ থেকে সময় নিয়ে হলেও ইম্পর্টেন্ট অ্যাপয়েন্টমেন্টগুলো আপনাকে রাখতে হবে। আপনার যদি ডাক্তারের সাথে যদি একটা অ্যাপয়েন্টমেন্ট হয় তখন তো আপনি তাড়াতাড়ি করে সব কিছু ক্যান্সেল করে হসপিটাল বা ডাক্তারের কাছে যান, তাহলে উকিলের কাছের ব্যাপারে কেনই হবে? উকিল সাহেব যদি আপনাকে সময় দেয়, একটা সময়টা অ্যাকোমোডেট করেন, করতে চেষ্টা করেন। হ্যাঁ, অনেকে বলেন যে না টেলিফোনে আমি আলাপ করে নেব। দেখেন, অনেক আলাপ টেলিফোনে করা সম্ভব হয় না। ফেস টু ফেস আলাপ করলে আপনি যতটা নিঃসংকোচে কথা বলতে পারেন, আপনার উকিল সাহেবও আপনাকে যেভাবে উনি খোলামেলা অ্যাডভাইস করতে পারেন, আপনার সাথে টেলিফোনে কথা বলে সেই সুযোগটা নাই। কারণ আমরা জানি না কে কোথায় আড়ি পেতে আছে, কে কোথায় আমার টেলিফোনটাকে মনিটর করছে। এই জন্য আমি মনে করি ফেস টু ফেস মিটিংয়ের কোনো বিকল্প নাই। হ্যাঁ, আপনি হয়তো টুকটাক প্রশ্ন করতে পারেন অনলাইনে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি বলবো ফেস টু ফেস কথা বলাটা খুবই জরুরি। আর সবচেয়ে বড় কথা, আপনার অ্যাপ্লিকেশনটাকে নিয়ে হেলাফেলা করবেন না। এটা একটা জীবন মরণের ব্যাপার হতে পারে। এই জন্য খুব সিরিয়াসলি এটা নিয়ে দেখবেন, আপনার আইনজীবীর সাথে সহযোগিতা করবেন। তিনি আপনার কাছ থেকে যে সমস্ত ডকুমেন্ট চাইবেন সেগুলো আপনি দেওয়ার চেষ্টা করবেন। এবং আমরা যতদূর জানি আমাদের কমিউনিটির সব লয়ারই মোটামুটি ভালোভাবেই কাজগুলি করে, এবং অনেকেই করে, এবং খুবই যেটাকে বলবো আন্তরিকতার সাথে তারা এই কাজগুলি করে। তো সুতরাং এই যে প্রায় সময় আমরা শুনি, আমার সলিসিটার আমার কেসটা 12টা বাজিয়েছে, আমার জন্য কিছুই করেনি, এই ধরনের অভিযোগগুলো হয়তো অনেক ক্ষেত্রেই সত্য নয়। এবং দেখবেন ওই সলিসিটার সাহেব, ওই ব্যারিস্টার সাহেব আপনার জন্য হয়তো অনেক কিছু করেছে। যদি কিছু না করে থাকেন তাহলে হয়তো বা এমন হতে পারে আপনার জন্য হয়তো কিছু করার নাই। কারণ সব কেসই তো এরকম হবে না। যে একটু আগে আমি উদাহরণ দিচ্ছিলাম যে এক ভদ্রলোক, তিনি স্টুডেন্ট ভিসাতে দেশে আসেন, তারপরে পড়াশোনা করে গ্র্যাজুয়েট রুট বা যেটাকে পোস্ট স্টাডি ওয়ার্ক রুট বলা হয়, সেই রুটে চলে গেছেন, ভিসা সেটে 1 মাস আগে, এখন থাকতে চাচ্ছেন, কিছু একটা করতে চাচ্ছেন। কিছুই বলে মানে না, আপনি ব্যারিস্টার মানুষ, আপনি সলিসিটার মানুষ, আপনি আমাকে একটা পদ বাড়তে দেন। কারণ ব্যারিস্টার বা সলিসিটার হাতে তো ম্যাজিক নাই। ঠিক যেরকম ডাক্তারের হাতে ম্যাজিক নাই যে কোনো রোগী সে চিকিৎসা করে দিতে পারবে, একই রকমভাবে একজন উকিলও যে কোনো কেসের সে সমাধান করতে পারবে না। তখন যাই হোক, এ ব্যাপারে আপনাদের সতর্ক হতে হবে। কোনো কোনো ক্ষেত্রে বাস্তবতাকে মেনে নিতে হবে। আমরা প্রায় সময় দেখি এই দেশে ইয়াং ছেলেরা আসে, আমাদের কমিউনিটি নিয়ে কথা বলছি, এখন অনেক বয়স আছে, 22, 23, 24 বছর বয়স আছে, কিন্তু কোনোভাবেই এদের ছেড়ে যেতে চায় না। অবৈধ হয়ে গেলে অবৈধ হিসাবে থাকবে। এখন মনে রাখবেন, অবৈধ হিসাবে থাকলে আপনাকে ভিসা পেতে গেলে 20 বছর অপেক্ষা করার লাগে। তো 20 বছর যদি ওই ছেলেটি অপেক্ষা করে, সে তো আর তখন যুবক থাকবে না। তাহলে 20 বছর পর সে 20 বছরের মধ্যে যদি সে ধরা খায়, তবে হয়তো তাকে ধরে পাঠিয়ে দেবে। তো এইভাবে আপনাকে রিয়েলিস্টিক বাস্তবতা নিরিখে দেখতে হবে যে আসলে আমি দীর্ঘদিন এই দেশে থাকবো, থেকে আমার কী লাভ হবে। এই যে আমরা এখন প্রায় দেখছি যে অনেকেই বলে যে আমার একটা ভালো খবর, আমার বাচ্চা হয়েছে, অতএব আমি কোনোভাবে 7 বছর যদি থাকতে পারি তো তখন আমি অ্যাপ্লাই করবো। আমরা এই অনুষ্ঠানে প্রায় বলেছি, অন্তত কত কয়েকটা অনুষ্ঠানে বলেছি যে এখন 7 বছরের বাচ্চার সেটেলমেন্টের ব্যাপারে হোম অফিস একটা কঠিন একটা পজিশন নিয়েছে। তো ফলে 7 বছর বাচ্চা নিয়ে থাকলেই যে আপনি ভিসা পেয়ে যাবেন, আপনার বাচ্চা ভিসা পেয়ে যাবে, নাও হতে পারে। এখন তারা অনেক ক্ষেত্রেই বলছে বাচ্চা চলে যাওয়াটা রিজনেবল, যেরকম ক্ষেত্রে আগে তারা বলতো এটা নট রিজনেবল। আমরা দেখেছি যে এমনকি কোর্টে গিয়ে, কোর্ট চলাকালীন সময়ে বাচ্চা 7 বছর হয়ে গেছে, কোর্ট বলেছে, হোম অফিস মেনে নিয়েছে, বাচ্চা সহ পুরো পরিবার ভিসা পেয়ে গেছে। এখন কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে এই 7 বছরের কারণে ভিসা পাওয়াটা আগের মতো হয়তো আর সহজ হবে না। বিশেষ করে সম্প্রতিকালে যে কতগুলি আমি রিফিউজাল দেখলাম, তার থেকে পরিষ্কার তারা এখন বাচ্চা কেন্দ্রিক না হয়ে বাবা মা কেন্দ্রিক হয়েছে। বাবা মার ইমিগ্রেশন স্ট্যাটাস কী, সেটার উপরে ভিত্তি করে তারা সিদ্ধান্ত দিচ্ছে। তো এই জন্যে আপনাকে রিয়েলিস্টিক হতে হবে। আপনার উকিল সাহেবের সাথে পরামর্শ করেন, পরামর্শ করে দেখেন যে আপনি যে অ্যাপ্লিকেশান করবেন, যে অ্যাসাইলামটা করবেন, সেটা কতটা রিয়েলিস্টিক, সেটাতে আপনার ভিসা পাওয়া কতটা সম্ভব। তারপরে একটা সিদ্ধান্ত নেবেন যে আপনি কী করবেন, থাকবেন নাকি যাবেন।
আর এই যে বললাম যে সহযোগিতার ক্ষেত্রে যে আমি বললাম যে সহযোগিতা মানে এই না যে আপনি উকিল সাহেবকে প্রেশারাইজ করবেন। মনে রাখবেন উকিল সাহেবের তো অনেকগুলো কেস থাকবে, কিন্তু তার সাথে সহযোগিতা মানে তিনি আপনাকে যা যা চাচ্ছেন সেগুলো দিতে চেষ্টা করবেন। তার সাথে বসে খোলামেলা আপনার কেস নিয়ে আলোচনা করেন। অবশ্যই আপনার কেসের মেরিট নিয়ে কথা বলবেন আমার এই যে কেস, এই কেসে আমার জেতার সম্ভাবনাটা কতটুকু, ভিসা পাওয়ার সম্ভাবনাটা কতটুকু। তো ফলে আমরা দেখি অনেক সময় যখন ভিসা রিফিউজ হয় আমাদের অনেক ক্লায়েন্টই খুবই শকড হয়ে যায়। এখন আপনার কেস যদি খুব দুর্বল কেস হয়, এ তো প্রথমেই বলে দেওয়া যায় যে এই কেসটা হয়তো বা রিফিউজ হবে। তো তারপরে ফলে আপনার তো শকড হওয়ার কোনো কারণ না। আপনি বিকল্প রাস্তা দেখেন যে আপনার বিকল্পভাবে কোনো অ্যাপ্লিকেশন করার সুযোগ আছে কিনা। সুযোগ না থাকলে কেন আপনি হয়তো এদেশে দীর্ঘদিন ধরে থাকবেন। একজন ইল্লিগাল লোক হিসেবে থাকা কত কঠিন, যারা ইল্লিগালি আসেন তাদেরকে আপনি জিজ্ঞাসা করে জানতে পারবেন। দেখবেন যে আপনি ডাক্তারের কাছে যেতে পারছেন না, জিপিতে যেতে পারছেন না, কারণ আপনার হয়তো রাইট নাই। জানাজানি হলে 20,000, 25,000, 30,000 পাউন্ড একটা বিল তারা ধরিয়ে দেবে। কেউ সে বিল আপনাকে না দিলে আপনার প্রবলেম হবে, কারণ IHS ডেট না দিলে ভিসা হয়তো বাড়াবে না। এটা একটা বড় ব্যাপার। তারপরে যেমন ধরুন আপনি ভয়ে পুলিশের কাছে যাবেন না, আপনার বাড়িতে ডাকাতি হয়ে গেল, একজন আপনাকে রাস্তায় আপনি মাগিং হলকে শিকার হলেন, আপনার নাকে একটা খুশি মেরে আপনার কাছে পয়সা নিয়ে গেল, আপনার নাক দিয়ে রক্ত পড়ছে, এরপরেও ভয়ে আপনি পুলিশের কাছে যাচ্ছেন না, ডাক্তার কাছে যাচ্ছেন না, কারণ ডাক্তার বা পুলিশ জানতে চায় আপনার ইমিগ্রেশন স্ট্যাটাস কী, তখন আপনি কি বলবেন। তো এই জন্যে আমি মনে করি যে এদেশে দীর্ঘদিন অবৈধভাবে থাকার কোনো মানেই হয় না। বরঞ্চ এটা করে আস্তে আস্তে কী হবেন, সবসময় একটা ভীতির মধ্যে আপনি থাকবেন যে বাইরে বের হলে পুলিশ দেখলে ভয় লাগবে, মনে হবে এই আমাকে জিজ্ঞাসা করে। আর এদেশে আপনি জানেন তো যে বিভিন্ন সময় তারা বিভিন্ন স্টেশন থেকে তারা লোক আটকে নিয়ে যায়। আমি তো দেখেছি যেরকম স্টেশনের ইমিগ্রেশন দাঁড়িয়ে থাকে, লোকে ট্রেন থেকে নামছে, কিভাবে জানি তারা চেহারা দেখে বুঝতে পারে যে একটা লোক অবৈধ, তাকে ডাকে করে তাকে দেখবে, দেখে তাকে আটকে দেবে। তো যাই হোক, সেই দর্শক মধ্যে আজকে অনেক কথা বললাম, অনেক বিষয়ের অবতারণা করলাম। এই আলোচনা থেকে যদি আপনারা কিছুটাও যদি উপকৃত হন, তবে আমার এই প্রচেষ্টা সার্থক বলে আমি গণ্য করব। তো আজকের মতো অনুষ্ঠানের সমাপ্তি এখানেই। আবার দেখা হবে 2 সপ্তাহ পরে। আগামী সপ্তাহে আপনাদের সামনে আসবেন আপনাদের অতি প্রিয় উপস্থাপক ব্যারিস্টার এবং সলিসিটর MQ হাসান। তো আজকের মতো এখানেই শেষ। ভালো থাকুন সবাই।